অবিশ্বাস্যভাবে সিভিল সোসাইটি বিএনপি সরকারের বিরুদ্ধে চলে গেল। দর্শক, এটা জামাতের জন্য একটা রহমত, এবং জামাত রাজনীতি বাজিমাত করবে ডেফিনেটলি, কারণ জামাত একটা সুসংগঠিত বিরাট শক্তি, জনগণের হিউজ সাপোর্ট তাদের প্রতি আছে। কংগ্রেচুলেশন, আমাদের প্রত্যেকের বিজয়, কারণ আমরা প্রত্যেকের জায়গা থেকে যার যার মতো করে ভূমিকা পালন করেছি। উপায় ছিল না, ঠেলার নাম কি বাবাজি, তাতে তো মানুষ, তাই না? মানুষের ঠেলা দিলে সে বাপ ডাকে। আজ এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে, এত বড় বিজয় যা মানব ইতিহাসে এবং গত 240 বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি। পরম উৎসবের আমেজ তারা এমন ভাবে উল্লাস করছে যা ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। বিস্ময়কর হলেও সত্য, গত 15 বছর আমরা যে দানবের বিরুদ্ধে লড়াই করেছি, আজ সেই একই দানবীয় আচরণ আমাদের শাসন ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছে। বিএনপি সরকার আজ যে পথে হাঁটছে তা তাদের জন্য চরম আত্মঘাতী হতে বাধ্য। যে দলটির হাজার হাজার নেতাকর্মী গত 1.5 দশকে একটিমাত্র ফেসবুক পোস্টের জন্য বছরের পর বছর বিনা বিচারে জেল খেটেছেন, তারা আজ ক্ষমতায় গিয়ে সেই একই নিপীড়নের হাতিয়ার কেন তুলে নিলেন? যে বিএনপি 17 বছর সংবিধান সংস্কার করতে চেয়েছে, সেই বিএনপি আজ সংবিধান সংশোধন করতে চাচ্ছে। আমরা কাকে বিশ্বাস করব? আমরা কার সাথে থাকব? এই জুলাই আন্দোলন কি এইভাবে বৃথা হয়ে যাবে? এই জুলাই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে তাদের স্বপ্ন কি পূরণ হবে না? যে এটাই জনগণের আকাঙ্ক্ষা, এটাই জনরায়। জনগণ চায় না কোনো দুর্নীতিবাজ দেশে থাকুক। হ্যাঁ, তো জনগণের রায়ের উপরে কোনো সংবিধান হইতে পারে না, জনগণের রায় সংবিধান। তো আর আমাদের খানকি পোলারা খালি সংবিধান, সকালে সংবিধান, এই দিনে 3 বেলা করে সংবিধান সংবিধান জপে খানকি পোলারা। বাবার দোয়া ক্রিকেট টিম বানাইছেন আপনারা, ঠিক তেমনি করে কি বাবার দোয়া বিচার কমিশন বানাইতে চান? খোঁজাটা ভাই কঠিন খোঁজা মারছে, এটা আবার জবাব দিছে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন উনি ছাড়া তার কেউ জবাব দিবে না, উনিই জবাব দেয়। বিএনপির দালালি তো অপরকীয়া প্রেমের মতো। আমরা দেখতে পাচ্ছি জনগণকে দেখাবে আমরা ভারত বিরোধী, আর অন্ধকারে গিয়ে দিল্লির পা চাটবে, জুতা চাটবে, চেটে পুটে একদম পরিষ্কার করে দেবে। একেই বলে রাজনীতির নামে চরম মাত্রায় ভণ্ডামি। আর জনাব তারেক রহমান হচ্ছে এই ভণ্ডামির জনক, ভণ্ড তারেক রহমান। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের তথ্যবহুল প্রতিবেদনটি ক্লিক করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। মূলত আজকের এই ভিডিওটি বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। 2026 সাল, ক্যালেন্ডারের পাতা বদলেছে, ক্ষমতার মসনদে বসেছে নতুন মুখ। 5ই আগস্টের সেই রক্তঝাড়া বিপ্লবের পর আমরা ভেবেছিলাম এদেশ হবে মুক্ত বাতাসের আবাসভূমি, কিন্তু ভোলার রাতের নিস্তব্ধতা ভেঙে যখন ডিবির গাড়ি এক সাধারণ গৃহবধূর দরজায় এসে থামল, তখন কি কেউ জানতো যে একই দানবীয় ব্যবস্থার পুনর্জন্ম ঘটছে নতুন মোড়কে? কোনো সার্চ ওয়ারেন্ট নেই, কোনো সুনির্দিষ্ট মামলা নেই, স্রেফ একটি ফেসবুক পোস্টের অপরাধে তুলে নিয়ে যাওয়া হলো জামায়াতে ইসলামের এক তৃণমূল কর্মী বিবি সাউদাকে। আজ আমরা উন্মোচন করব প্রশাসনের সেই গোপন নথি যা প্রমাণ করে শেখ হাসিনা পালালেও তার তৈরি করা কণ্ঠরোধের যন্ত্রটি আজ বর্তমান সরকারের হাতে পূর্ণ শক্তিতে সচল। এটি কি গণতন্ত্রের সূর্যোদয় নাকি এক নতুন ফ্যাসিবাদের পদধ্বনি? 5ই আগস্টের সেই ঐতিহাসিক মুহূর্তটির কথা মনে পড়ে, যখন কোটি কোটি মানুষ রাজপথে নেমেছিল এক ভয়াবহ স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেতে। আমাদের প্রধান দাবি ছিল একটি, বাক স্বাধীনতা। আমরা চেয়েছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো সেই কালো আইনের করাল গ্রাস থেকে মুক্তি। ভেবেছিলাম আর কোনো মায়ের বুক খালি হবে না শুধু সরকারের সমালোচনা করার অপরাধে। কিন্তু 2026 সালের এই অন্তর্বর্তীকালীন পরবর্তী অধ্যায়ে এসে যখন আমরা বিএনপি নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ড বিশ্লেষণ করি, তখন রীতিমতো শিউরে উঠতে হয়। ভোলা জেলার এক সাধারণ নারী বিবি সাউদা, তার কোনো বিশাল রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল না। তিনি কেবল একজন সচেতন নাগরিক হিসেবে দেশের সমসাময়িক সংকট নিয়ে নিজের পর্যবেক্ষণ জানিয়েছিলেন। কিন্তু বর্তমান প্রশাসনের রোষানল থেকে তিনি রেহাই পাননি। বিবি সাউদাকে রাতের অন্ধকারে গ্রেফতার করার এই ঘটনাটি প্রমাণ করে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা সেই ফ্যাসিবাদী ভূতগুলো আজও বহাল তবিয়তে রয়ে গেছে। আমরা আজ এমন একটি এক্সক্লুসিভ নথির চুলচেরা বিশ্লেষণ করব যা আমাদের প্রশাসনের নগ্ন পক্ষপাতিত্বকে জনসম্মুখে নিয়ে আসবে। আসুন দেখা যাক বিবি সৌদা তার সৌদা সুমি নামক ফেসবুক আইডি থেকে আসলে কি এমন লিখেছিলেন যা রাষ্ট্রের ভিত কেঁপে গিয়েছিল। আমরা সেই পোস্টটি ডিকনস্ট্রাকশন করে দেখেছি, সেখানে কোনো উস্কানি ছিল না, ছিল কেবল কিছু তীক্ষ্ণ রাজনৈতিক এবং অর্থনৈতিক পর্যবেক্ষণ। তিনি লিখেছিলেন দেশের বর্তমান ভয়াবহ জ্বালানি সংকট নিয়ে। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি আশঙ্কা করেছিলেন যে সরকার হয়তো বড় কোনো তথ্য জনগণের কাছ থেকে গোপন করছে। তিনি উল্লেখ করেছিলেন তেল ও জ্বালানি নিয়ে সরকার আন্তর্জাতিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই প্রবল চাপে আছে। তার পর্যবেক্ষণে উঠে এসেছিল একটি তিক্ত সত্য। তিনি লিখেছিলেন এই সংকট সমাধানের জন্য যে ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক লবিং বা কানেকশন প্রয়োজন তা বর্তমান বিএনপির নেতৃত্বে অভাব রয়েছে। 20 বছর ক্ষমতার বাইরে থাকায় তাদের সেই বৈশ্বিক পরিচিতি
এবং দক্ষতা অনেকটা ফিকে হয়ে গেছে। একজন রাজনৈতিক বিশ্লেষকের মতো তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যদি এই সংকট দ্রুত সমাধান না হয় তবে মানুষের ঘরে বিদ্যুৎ থাকবে না, চুলা জ্বলবে না এবং পণ্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে যাবে। এর চরম পরিণতি হিসেবে মানুষ ক্ষোভে রাজপথে নেমে সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে পারে। সবশেষে তিনি সরকারকে পরামর্শ দিয়েছিলেন পেইড সাংবাদিকদের দিয়ে মিথ্যে প্রচার না করে বরং মানুষকে সত্য জানানো হোক। দর্শক, আপনিই বলুন, এই পোস্টের কোথায় রাষ্ট্রদ্রোহিতা আছে? এখানে কি কাউকে হত্যার হুমকি দেওয়া হয়েছে? এখানে কি কোনো ধর্মের অবমাননা করা হয়েছে? এটি ছিল স্রেফ একটি লজিক্যাল সমালোচনা, কিন্তু এই যৌক্তিক কথাগুলোই বর্তমান সরকারের জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে। আমাদের অনুসন্ধানী টিমের হাতে এসেছে সেই চাঞ্চল্যকর পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট। এই ডকুমেন্টের প্রতিটি লাইন বিশ্লেষণ করলে বোঝা যায় পুলিশ প্রশাসন কতটা নির্লজ্জভাবে বর্তমান শাসক দলের স্বার্থ রক্ষায় ব্যস্ত। রিপোর্টের শুরুতেই বড় করে লেখা আছে ফৌজদারি কার্যবিধির 54 ধারা মোতাবেক আসামি প্রেরণ। 54 ধারা নামটা শুনলেই গাশি উড়ে ওঠে। এটি হলো সেই ব্রিটিশ আমলের হাতিয়ার যা দিয়ে পুলিশ যে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই স্রেফ সন্দেহের বশে গ্রেফতার করতে পারে। শেখ হাসিনার আমলে এই ধারার অপব্যবহার নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিল, আজ ক্ষমতায় এসে সেই বিএনপি একই অস্ত্র ব্যবহার করছে একজন নারীর বিরুদ্ধে। ভোলা জেলা গোয়েন্দা শাখা বা ডিবির এসআই মোহাম্মদ জুয়েল হোসেন তার রিপোর্টে লিখেছেন যে বিবি সওগা রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্ট করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগে, রাষ্ট্র এবং সরকার কি এক? একটি রাজনৈতিক দলের সরকার পরিচালনা করার মানে কি তারা নিজেরাই রাষ্ট্র হয়ে যাওয়া? শেখ হাসিনা এই বিভ্রান্তি ছড়িয়েই 15 বছর শাসন করেছিলেন। আজ কি তবে সেই একই উত্তরাধিকার বহন করছে বর্তমান প্রশাসন? পুলিশ রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে বিবি সওদা নাকি স্বীকার করেছেন তিনি স্রেফ ভিউ বাড়ানোর জন্য এসব লিখেছেন। এটি মূলত আসামিকে আদালতের সামনে একজন সস্তা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে উপস্থাপন করার একটি সুপরিকল্পিত চাল, যাতে তার গভীর রাজনৈতিক পর্যবেক্ষণগুলোকে সাধারণ মানুষের কাছে গুরুত্বহীন করে তোলা যায়। প্রশাসনের এই নীচতা প্রমাণ করে যে তারা যুক্তির উত্তর যুক্তি দিয়ে দিতে ব্যর্থ হয়ে এখন চরিত্র হননের পথে নেমেছে। বিস্ময়কর হলেও সত্য, গত 15 বছর আমরা যে দানবের বিরুদ্ধে লড়াই করেছি, আজ সেই একই দানবীয় আচরণ আমাদের শাসন ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসেছে। পুলিশের সেই ফরওয়ার্ডিং রিপোর্টের শেষ অংশটি যখন আমাদের হাতে এলো, তখন আমাদের বিস্ময়ের সীমা থাকল না। সেখানে লেখা হয়েছে মোবাইল ফোনটির কারিগরি পর্যালোচনার জন্য সময় প্রয়োজন এবং 24 ঘন্টার বাধ্যবাধকতা থাকায় তাকে 54 ধারায় চালান দেওয়া হয়েছে। কিন্তু এরপর যা লেখা হয়েছে তা যেন সরাসরি বাক স্বাধীনতার কফিনের শেষ পেরেক। পুলিশ বলছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 অনুযায়ী বিবি সওদার শাস্তিযোগ্য অপরাধের সাথে জড়িত মর্মে যৌক্তিকভাবে সন্দিগ্ধ। কি বুঝলেন দর্শক? যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা কালো আইন বলে ঘৃণা করতাম, যাকে বাতিল করার অঙ্গীকার দিয়ে এই নতুন বাংলাদেশ গড়া হয়েছিল, আজ তারই নাম পরিবর্তন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নামে ফিরিয়ে আনা হয়েছে। এটি যেন সেই পুরনো মদের নতুন বোতল। নাম বদলেছে, সাল বদলেছে, কিন্তু সাধারণ মানুষের কণ্ঠরোধ করার সেই দানবীয় ক্ষমতা ঠিকই পুলিশের হাতে রয়ে গেছে। বিএনপি সরকার আজ যে পথে হাঁটছে তা তাদের জন্য চরম আত্মঘাতী হতে বাধ্য। যে দলটির হাজার হাজার নেতাকর্মী গত 1.5 দশকে একটিমাত্র ফেসবুক পোস্টের জন্য বছরের পর বছর বিনা বিচারে জেল খেটেছেন, তারা আজ ক্ষমতায় গিয়ে সেই একই নিপীড়নের হাতিয়ার কেন তুলে নিলেন? নির্বাচনের আগে এবং আন্দোলনের উত্তাল সময়ে তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতারা গলা ফাটিয়ে বলেছিলেন তারা ক্ষমতায় গেলে মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করবেন, কোনো নাগরিক তার মত প্রকাশের জন্য নিগৃহীত হবে না। কিন্তু ক্ষমতায় বসার মাত্র কয়েক মাসের মাথায় তারা প্রমাণ করে দিলেন তারা আসলে ব্যবস্থার পরিবর্তন চাননি, তারা চেয়েছিলেন স্রেফ চেয়ারের পরিবর্তন। বিবি সওদাকে যেভাবে তুলে নেওয়া হয়েছে তা দেখে মনে হচ্ছে হাসিনা পালিয়েছেন ঠিকই, কিন্তু তার স্বৈরাচারী মডেলে কোনো আঁচড় লাগেনি। বর্তমান সরকার কি তবে সমালোচনা সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে? বিবি সওদার পোস্টের প্রতিটি কথা আজ দেশের প্রতিটি সাধারণ মানুষের মনের কথা। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের যে ব্যর্থতা ও অযোগ্যতা তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। আর সেই সত্যটা একজন গৃহবধূ জনসমক্ষে এনেছেন বলেই কি সরকারের এত গায়ে জ্বালা? এখানেই শেষ নয়, প্রশাসনের এই নির্লজ্জ দলীয়করণের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো মহলের ব্লুপ্রিন্ট। এই নথির পরতে পরতে লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা প্রমাণ করে প্রশাসন কিভাবে সরাসরি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। এই গভীর ষড়যন্ত্রের পরবর্তী ধাপগুলো উন্মোচন করার আগে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। জামায়াত আমির থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা আজ সরকারের এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন 5ই আগস্টের পর দেশের মানুষ আর বোকা নেই। আপনারা যদি ভাবেন পুলিশ ও গোয়েন্দা শাখা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখবেন, তবে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। যে পুলিশ দিয়ে আজ আপনারা জামায়াতের কর্মী কিংবা সাধারণ নাগরিকদের হয়রানি করছেন, মনে রাখবেন এই একই পুলিশ কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। এমনকি যখন গণভবনের পতন হচ্ছিল তখন এই পুলিশ নিজেদেরও রক্ষা করতে পারেনি। শাসনের ভিত্তি যখন জনমত না হয়ে পুলিশের লাঠি হয়, তখন পতনের
ঘণ্টা দ্রুতই বাজতে শুরু করে। বিবি সাউদার ফেসবুক পোস্টে এমন কি ছিল যা রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করত? কিছুই না, সেখানে ছিল কেবল সত্যের প্রতিফলন। আর স্বৈরাচারী শাসকরা সবসময় এই সত্যকেই সবচেয়ে বেশি ভয় পায়। বিবি সাউদা কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বিপ্লবী নন, তিনি স্রেফ একজন সচেতন নাগরিক। কিন্তু তার গ্রেপ্তারি আজ প্রমাণ করে দিয়েছে যে 2026 সালের এই বাংলাদেশে সত্য বলাটা আজও সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। পুলিশি প্রতিবেদনে যেভাবে তাকে একজন সন্দিগ্ধ অপরাধী হিসেবে দাঁড় করানো হয়েছে তা মূলত সমাজের অন্যান্য মুক্ত চিন্তার মানুষের প্রতি একটি প্রচ্ছন্ন হুমকি। তারা বলতে চায়, বেশি বুঝলে বা সরকারের কূটনৈতিক ব্যর্থতা নিয়ে কথা বললে আপনার কপালে জুটবে 54 ধারা আর অন্ধকার কারা প্রকোষ্ঠ। জামায়াতে ইসলামের তৃণমূল থেকে শুরু করে সাধারণ নাগরিক সমাজ আজ একটি প্রশ্ন তুলছে, আমরা কি তবে এক স্বৈরাচারকে বিদায় দিয়ে আরেক ছদ্মবেশী স্বৈরাচারকে বরণ করে নিলাম? 5ই আগস্টের সেই হাজারো শহীদের রক্তের ঋণ কি এভাবেই শোধ করা হচ্ছে? বিবি সাউদা তার পোস্টে লিখেছিলেন, সরকার হয়তো কিছু লুকাতে চাইছে। আজ পুলিশের এই মরিয়া আচরণ প্রমাণ করছে যে বিবি সাউদার সেই সন্দেহই আসলে সঠিক ছিল। সরকার যখন কোনো সত্যকে ভয় পায় তখনই তারা পুলিশের লাঠি আর সাইবার আইনের শেকল দিয়ে সাধারণ মানুষের মুখ চেপে ধরে। বর্তমান বিএনপি সরকার কি ভুলে গেছে যে এই একই পুলিশ বাহিনী অতীতে তাদের নেতাকর্মীদের ওপর কতটা নির্মমতা চালিয়েছে? আজ সেই একই পুলিশকে ব্যবহার করে আপনারা যখন একজন নারীকে তুলে নিয়ে যাচ্ছেন, তখন কি আপনারা নিজেদের নৈতিক পরাজয় স্বীকার করে নিচ্ছেন না? অবিশ্বাস্যভাবে সিভিল সোসাইটি বিএনপি সরকারের বিরুদ্ধে চলে গেল। দর্শক, এটা জামাতের জন্য একটা রহমত, এবং জামাত রাজনীতি বাজিমাত করবে ডেফিনেটলি। কারণ জামাত একটা সুসংগঠিত বিরাট শক্তি, জনগণের হিউজ সাপোর্ট তাদের প্রতি আছে, এবং এবারের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামাত জোয়ার তৈরি হয়েছিল এবং জনগণ ভোট দিয়েছে, যদিও ভোট কারচুপি করে তাদেরকে হারানো হয়েছে। তো সবকিছুই জামাতের আছে, জামাত অল ইন অল। কিন্তু জামাতের কিছু দুর্বলতা আছে, তার মধ্যে একটা হচ্ছে জামাতের সিভিল সোসাইটি নেই, স্ট্রং কোনো সিভিল সোসাইটি নেই, এবং জামাতপন্থী সিভিল সোসাইটি ওরকম ফাংশন করে না। জামাতের যারা আছে তারা একদম জামাত, কিন্তু নন জামাত হয়ে একটা নিউট্রাল পরিচয় ধারণ করে জামাতের পারপাস সার্ভ করবেন ওইভাবে কোনো শক্তিশালী প্রতিষ্ঠান ব্যক্তি গড়ে ওঠেনি। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করা হলে 101 বিশিষ্ট নাগরিক, 101 সাবেক সচিব, 101 শিক্ষক, 101 সাবেক বিচারপতি, অমুক তমুক, এই যে 101 জনের বিবৃতি চলে আসে। দে আর সিভিল সোসাইটি, বাট দে আর আওয়ামী লীগ। বিএনপির ক্ষেত্রে এরকম আছে, কিন্তু জামাতে এরকম কেউ নাই। জামাতের যারা আছে খোঁজ নিলে দেখবেন তারা জামাতের রোকন। যিনি জামাতের রোকন তিনি সিভিল সোসাইটি, এটা একটা দ্বিমুখী নীতি হয়। তো নিরপেক্ষ কোনো জামাতপন্থী বলয় আদৌ বাংলাদেশে তৈরি হয়নি। এই জন্য সিভিল সোসাইটির কোনো অ্যাডভান্টেজ জামাত অতীতে কখনো পায়নি। দিস ইজ ফার্স্ট টাইম জামাত প্রতিষ্ঠিত সিভিল সোসাইটি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে। কিভাবে? বিএনপি সরকারের যে অপকর্ম, বিচার বিভাগকে দলীয়করণ করার যে প্রচেষ্টা, সংস্কারকে বাধাগ্রস্ত করা, গোমাধ্যাদেশ বাতিল করে গুমের বৈধতা উৎপাদন করা, এরকম নানান অপকর্ম যেগুলো করছে, ভয়াবহ দুর্নীতি, অব্যবস্থাপনা, এগুলোর বিরুদ্ধে সিভিল সোসাইটি কথা বলবে, এটা অনিবার্য। এখন সিভিল সোসাইটি জামাতের পক্ষে বলবে না, কিন্তু জামাত যেহেতু এখন প্রধান বিরোধী দল, আর গণতান্ত্রিক রাজনীতিতে এটাই বাস্তবতা যে সরকারের বিরুদ্ধে বললে সেই অ্যাডভান্টেজটা প্রধান বিরোধী দলই পায়। অটোমেটিক্যালি ফল বিরোধী দলের ঘরে চলে যায়। কোর্ট দুইটা, এপাশ ওপাশ, লেফট সাইড রাইট সাইড। অতএব আপনি লেফট সাইডের বিরোধিতা করলে ফলাফল রাইট সাইডে যাবেই, অন্য কোনো কোর্ট নাই। এই জন্য সিভিল সোসাইটি এখন বিএনপির বিরুদ্ধে কার্যত জেগে উঠেছে। যেমন অ্যাক্টিভিস্ট শহীদুল আলম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যক্তিভিত্তিক পাওয়ারফুল সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট। তিনি বিএনপি সরকারের বিরুদ্ধে সিরিয়াসলি নেমেছেন, বিএনপি সরকারের পতনের বয়ানও তিনি তুলে ধরছেন। হ্যাঁ, বিএনপি যদি সংস্কার করে জুলাই সনদ মানে, দ্যাট উড বি ডিফারেন্ট, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি তো মানতে চাইছে না। তো দর্শক, এখানে বিএনপির বিরুদ্ধে শহীদুল আলম মাঠে নেমেছেন। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি আউটফিট হচ্ছে সুজন, এরপরে টিআইবি সহ আরো অনেক এনজিও। যত এনজিওস আছে, আইএনজিওস অথবা এনজিওস, নন স্টেট অ্যাক্টরস আর জেনারেলি রিগার্ডেড অ্যাজ সিভিল সোসাইটি। দে আর প্রেশার গ্রুপ ইন বাংলাদেশ। এখন প্রেশার গ্রুপ সিভিল সোসাইটি আরেকটা ক্যারেক্টার। সেখানে সুজন, টিআইবি এরা কিন্তু পাওয়ারফুল প্রেশার গ্রুপ, নো ডাউট। এবং পত্রিকাগুলো সিভিল সোসাইটি প্রেশার গ্রুপ। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি। পত্রিকা আরো আছে, অনেকের প্রেশারের কোনো দাম নাই, যেমন নয় দিগন্ত, সংগ্রাম, এদের প্রেশারে কিছু আসে যায় না কারো। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার কোনো বিষয়ে কলাম লিখলে এতে সরকারের টনক নড়ে এবং সরকার বেকায়দায় পড়ে। আওয়ামী লীগকে অনেক হিমশিম খেতে হয়েছে। আওয়ামী লীগ সবকিছু কবজা করেছিল, সে প্রথম আলো, ডেইলি স্টার ঘুরে ফিরে আদর্শিকভাবে আওয়ামী লীগের পক্ষে। তারপরেও এই প্রথম আলো, ডেইলি স্টার ডিল করতে আওয়ামী লীগ সরকারকে হিমশিম খেতে হয়েছে। এখন সেই বাংলাদেশের সিভিল সোসাইটির যতগুলো অর্গান আছে বা আউটফিট আছে, সবাই অবিশ্বাস্যভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে অলরেডি চলে গেছে। যে বিএনপি যা করবে তার পক্ষে বৈধতা উৎপাদন করবে, এরকম কোনো সিভিল সোসাইটি নাই। আওয়ামী লীগের ছিল অনেক। আওয়ামী লীগ 5 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর, 15.5 বছর পর্যন্ত, এমনকি 2024 সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ যা করবে ঠিক এটার পক্ষে বয়ান উৎপাদন করার মতো শত শত সিভিল সোসাইটি ছিল। কিন্তু বিএনপির 2 মাসের মাথায়, 2 মাস হয় না এখনো সরকার গঠন করা, 1.5 মাস,
এই 1.5 মাসের মধ্যেই কোন সিভিল সোসাইটি বিএনপির পক্ষে নেই। শহীদুল আলম বলেন, বদিউল আলম মজুমদার বলেন, দেবপুরী ভট্টাচার্য বলেন, সিআর আবরার বলেন, ডক্টর ইউনুস বলেন, আসিফ নজরুল বলেন। যার ফলে এখন এই সিভিল সোসাইটির লোকজনকে হয়রানি করা শুরু করেছে বিএনপি সরকার। যেমন আসিফ নজরুলের লোকজনকে আপনারা দেখছেন দুদকে এখন অভিযোগ দেওয়া শুরু করেছে, কারণ আসিফ নজরুল 2টা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। একটু বিএনপির যে এই পিছু চলা নীতি মানে সংস্কারের বিরুদ্ধে অবস্থা, এটা নিয়ে আসিফ নজরুল জাস্ট 2টা বক্তব্য দিয়েছেন। আমি ছোটবেলায় একটা ছবিতে অভিনয় করছিলাম। ছোট বলতে অত ছোট না, 12, 14, 15 এরকম বয়স হবে। ছবির নাম ছিল মুন্না আর বিজলি, পাকিস্তানি ছবি, আবার বাংলা ভার্সন হয়েছিল বাবলু, শাবানা ছিল নায়িকা। তো ওই ছবিতে আমি এতিমের চরিত্র অভিনয় করছি। সুচরিতা আছে না নায়িকা, সে তখন ছেলে সাইজা ওই এতিমদের সঙ্গে ছিল, মানে আমি তার পিছনেই দাঁড়াইছিলাম। আমাদের একটা গান ছিল, মোরা এতিম সর্বহারা, দয়ারি দানে শুধু বেঁচে আছি, জীবন যে ছন্ন ছাড়া। ছোটবেলার সেই এতিমের চরিত্রে যে অভিনয় করছি না, সেটা এখনো মনে গাইথা আছে। এখনো ভাই অনেককে দেখলে মনে হয় আমার মতো এতিম তারা। হ্যাঁ, ওই যে ওই চরিত্রের মধ্যে যে আমি ঢুকছি, ওখান থেকে বাইরে হইতে পারতেছি না। এখনো আমার চোখে মনে হয়, বিশেষ করে এই 3 জনকে এতিম মনে হয়, রাকিব, নয়ন, আবিদ। খারাপ অর্থে বলতেছি না, কিন্তু এতিম মায়া কইরা বলতেছি, মহব্বত কইরা বলতেছি। ভাই যে যেভাবেই বলেন না কেন, অনেকে ট্রল করে, হয়তো কথা বলতে গিয়া তোতলায়া যায়, আমার মতো গুছায় কথা বলতে পারে না। কিন্তু একটা কথা তো স্বীকার যাইতেই হবে, গত 16-17 বছর ওরা কিন্তু ফাইট দিছে, জুলুম সহ্য করছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, নেতৃত্ব দিছে, হেলমেট বাহিনীর সাথে ফাইট করছে ভাই। এটা তো অস্বীকার গেলে না বেইমানি হয়ে যায় ভাই। বেইমানি কথাবার্তা বলা যাবে না, কারো দালাল হওয়া যাবে না, যাহা সত্য তা তুইলা ধরতে হবে। কিন্তু এই যে দৌড়ের উপরে ছিল ওদের জীবনটা, বিশেষ করে এই যে নয়ন দেখছেন না, লম্বা দাড়ি, আবার ওই দাড়ি কাইটা ফেলাইছে। কেন দাড়ি রাখছিল? ভয়ে উঠায় নিয়ে যায় যে, মাইর খাইছে, তো ধরা খাইছে, বাইচা গেছে, শুনছি আবার পায়ে গুলিও নাকি লাগছে। হ্যাঁ, এরকম কথাও শুনছি। যাই হোক, কিন্তু যে দৌড়ায় যখন মনে হয় না গুলি লাগছে। হ্যাঁ, এই যে গাড়ির পিছে পিছে যখন দৌড়ায়, আমি তাকে আঁকা বাঁকা দৌড়াইতে দেখলাম না। হ্যাঁ ভাই, দৌড়াইতেছে। একটা টাইমে দেখলাম খালি পায়ে সামনে একটা গাড়িতে ঝুলা রয়েছে, আর ওদিকে প্রধানমন্ত্রীর গাড়ি। মানে সে চাচ্ছে আমাকে দেখো। আমি কোনো ট্রল করতেছি না, তামাশা করতেছি না। ওর পরিশ্রমটা বুঝেন, দৌড়াইয়া ওই পুলিশের গাড়িতে উঠা গেছে, ওইখান থেকে বৈশা ঝুলা রয়েছে অর্ধেক, এরকম বৈশা অর্ধেক ঝুলা রয়েছে, পা 2টা খালি, পিছনে প্রধানমন্ত্রীর গাড়ি। নিশ্চয়ই প্রধানমন্ত্রী দেখতেছে, ও চাইতেছে তাকে দেখুক। এই যে আবিদ, রাকিব, আবিদকে অনেকে আদু ভাই বলে, কিন্তু উপায় তো নাই, তাই না? দলকে বাঁচাইতে হবে, তো দলের সাথে জড়ায় গেছে, তো ছাত্র জীবনটা ধৈর্য রাখতে হয়। তো আদু ভাই মাইনাই কিন্তু ওই ছাত্র দলের নেতা হিসাবে ধৈর্য রাখছে তো দলটাকে। কেন এতগুলা কথা বলতেছি, কেন ওদেরকে এতিম বললাম? ওরা তো আসলে এতিম না, নিশ্চয় তাদের মা বাবা জীবিত আছে। যাই হোক, এতিম বলার কারণটা কি জানেন? ওদের আসলেই এই রাজনীতিতে কোনো বাবা নাই। হ্যাঁ, কোনো বাবা নাই। বাবা থাকলে ভাই নিশ্চয়ই বাবার দোয়া পাইতো। রাজনীতিতে তারা এতিম, তাদের উপরে কোনো ছায়া নাই, কারো হাতের ছায়া না ভাই। গাড়ির পিছনে দৌড়াইতেই জীবন চলে যাবে। অন্তত একজনকে যদি ওই বাবার দোয়া ক্রিকেট টিমের মধ্যে দিত, একজনকে যদি দিত বাবার দোয়া ক্রিকেট টিমে, তাহলে কিন্তু মানুষের কাছে এত প্রশ্ন দেখা দিত না। দেখেন, সংসদে এই কথা উঠছে, হাসনাত আব্দুল্লাহ চিৎকার করে বলতেছিল, বাবার দোয়া ক্রিকেট টিম বানাইছেন আপনারা, ঠিক তেমনি করে কি বাবার দোয়া বিচার কমিশন বানাইতে চান? খোঁচাটা ভাই কঠিন খোঁচা মারছে। এটা আবার জবাব দিছে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা জানেন, উনি ছাড়া তার কেউ জবাব দিবে না, উনিই জবাব দেয়। উনি জবাব দিছে, এই কথা সংসদে কেন? পান্তা ভাতে ঘি কেমন যেন একটা কথা বললো, এই কথা কেন? কিছুক্ষণ পর মাননীয় স্পিকার থামায় দিয়া বলছে, অরিজিনাল কথায় আসেন, যেটা বলতে দাঁড়াইছেন সেটা বলেন, এটা বাদ দেন। তারপর উনি অরিজিনাল কথায় চলে গেল। আর অরিজিনাল কথা কি জানেন? আজকে সংসদের মধ্যে আওয়ামী লীগ নিয়েই সবাই ছিল। গত পঙ্গু বিপ্লবী সরকার একটা আইন পাশ করছিল না যে আওয়ামী লীগ কোন রকম কার্যকলাপ চালাইতে পারবে না। ঠিক সেম জিনিসটাকে আরো শক্ত করা হইলো, এবং কার্যকলাপ চালাইলে তাদের বিচারের আওতায় আনতে পারবে কিনা সেটা নিয়ে একটা আইন পাশ করছে। এটা এখন উচ্চ আদালতে যাবে, সেখান থেকে কি রায় দেয় আমরা দেখি। আবার আজকে কিন্তু এই কথা উঠছে, এই যে শেখ পরিবারকে যে সিকিউরিটি দেওয়া হইতো, নিরাপত্তা দেওয়া হইতো, সেটা থাকবে কিনা সেটা নিয়ে আজকে কথা উঠছে।
আবার দেখেন এদিকে বলতেছে জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের সঙ্গেই আমরা আছি, তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। মানে অনেক রকম কথা, সব কথার মধ্যেই কিন্তু মনে হচ্ছে জুলাইয়ের সাথেই আছি, কিন্তু কোথায় জানি যায় দেখা যায় ওনারা জুলাইয়ের সাথে নাই। হ্যাঁ ভাই, টোটালটাই অন্যরকম মনে হয় কি জানেন, প্রেসক্রিপশনটা ওই একই, রোগ ভিন্ন, ওষুধ এক, রোগ ভিন্ন। গ্রামে দেখেন না, গ্রামে অনেক সময় দেখবেন কেউ যায় যদি কোনো ফার্মেসিতে বলে ভাইও আমার মাথা ব্যথা, আচ্ছা এই নেন নাপা খান। আবার কে যায় বলতেছে যে আমার শরীর ব্যথা, এই নেন নাপা খান। কে যায় বলতেছে ভাই হাতের এখানে ব্যথা পাইছি, এই নেন নাপা খান। মানে সব ওষুধই নাপার মধ্যে চালায় দেয়, কিন্তু রোগ কিন্তু আসলে ভিন্ন, রোগীর বয়সও ভিন্ন, বুঝতে হবে। না বুঝা ওষুধ দিলে প্রবলেম তো। গত 16 বছরের ফ্যাসিস্ট সরকার কিন্তু টোটালটাই মানসিক রোগী ছিল। হ্যাঁ ভাই, টোটালটাই মানসিক রোগী ছিল। তারা যেভাবে দেশ চালাইছে সেটা তো জনগণ মাইনা নেয় নাই। মাইনা না নেওয়ার কারণেই তো 5ই আগস্ট আসছে। 5ই আগস্টের পরে আমরা কি চিন্তা করলাম, আচ্ছা গত 16 বছর যে 3টা নির্বাচন হয়েছে, এগুলো আমি দামি নির্বাচন, ভুয়া নির্বাচন, দিনের নির্বাচন, রাতে হয়েছে, এবার বোধহয় একটা কঠিন নির্বাচন হইতে যাচ্ছে। একেবারেই সততার সঙ্গে নির্বাচন হয়েছে, বিরোধী দল মাইনা নিছে, জনগণও মাইনা নিছে, কারণ যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। কিন্তু দেখা গেল একটা টাইমে নির্বাচন ঠিকই মানছে, যেটা ওনাদের পক্ষে সেটা মানছে, কিন্তু জনগণের পক্ষে যেটা 70 ভাগ, প্রায় 70 ভাগ জনগণ যেদিকে, সেটা মানে নাই। সেটা কি প্রশ্নের মুখে ছুঁড়ে দিছে। সেটা নিয়েই এখন এই সংসদ ভবনে গত 1 মাস যাবৎ আলাপ চলতেছে। পার মিনিটে 2 লক্ষ টাকা, পার মানে 1 ঘন্টায় 1,20,00,000 টাকা। হ্যাঁ ভাই, 1 ঘন্টায় 1,20,00,000। কত ঘন্টা পার হয়ে গেছে, এর মধ্যে কথা কিন্তু আগায় নাই। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। দর্শক, সত্য এবং গরম আপডেট খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো আপডেট খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।